আচ্ছা, চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। বাংলাদেশের অর্থনীতিতে বেশ অবাক করার মতো একটা ঘটনা ঘটছে। মানে, যেসব সরকারি প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে শুধু লোকসানি দিয়ে গেছে, সেগুলো হঠাৎ করেই বিশাল লাভ করতে শুরু করেছে। কিন্তু কিভাবে? এই যে একটা অবিশ্বাস্য পরিবর্তন, এর পেছনের কারণটা কি? চলুন আজ এই রহস্যটাই একটু খতিয়ে দেখা যাক। এই যেমন ধরুন বাংলাদেশ রেলওয়ের কথা। এই সংস্থাটা তো বছরের পর বছর ধরে শুধু লসই করে গেছে, তাই না? আর এখন শোনা যাচ্ছে তারা নাকি ১১৮ কোটি টাকা লাভ করেছে। ভাবা যায় ব্যাপারটা, যে রেলওয়েকে সবাই লোকসানের উদাহরণ হিসেবে দেখত, সেটাই এখন লাভজনক। শুধু রেলওয়েই না, একই ঘটনা ঘটেছে বাংলাদেশ স্যাটেলাইট ১ কোম্পানির ক্ষেত্রেও। প্রতিষ্ঠার ৬ বছর পর এবার তারাও লাভের মুখ দেখছে। লাভের অঙ্কটা নেহাত কম নয়, ৩৮ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। কিন্তু সবচেয়ে বড় চমকটা বোধহয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবিশ্বাস্য ব্যাপার হল, টিকিটের দাম কমানোর পরেও তারা লাভ করেছে ৯৩৭ কোটি টাকা। এটা শুধু লাভ না, বিমানের ৫৫ বছরের ইতিহাসে এটা সর্বোচ্চ লাভ। তাহলে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কি এমন ঘটল যে বছরের পর বছর ধরে ডুবে থাকা এই প্রতিষ্ঠানগুলো মাত্র ১৬ মাসে এভাবে ঘুরে দাঁড়ালো? এর পিছনে আসল কারণটা কি? চলুন দেখা যাক এই বিষয়ে আমাদের হাতে থাকা উৎসটি কি ব্যাখ্যা দিচ্ছে। তো এই যে এত নাটকীয় একটা পরিবর্তন, এর কারণ হিসাবে উৎসটি কিন্তু একটা জিনিসের দিকে আঙুল তুলেছে, আর সেটা হলো দুর্নীতি। উৎসের বক্তব্য কিন্তু একদম পরিষ্কার। তাদের মতে এই যে এতদিন লোকসান দেখানো হচ্ছিল, তার কারণ অদক্ষতা বা খারাপ ম্যানেজমেন্ট নয়। আসল কারণটা আরও অনেক গভীর, একটাই ভয়াবহ সমস্যা, আর সেটা হলো দুর্নীতি। তাহলে প্রশ্ন আসে, এই লুটপাটের জন্য উৎসটি কাদের দায়ী করছে? তাদের অভিযোগের তীর কিন্তু সরাসরি দেশের ক্ষমতা কাঠামোর দিকে। বলা হচ্ছে এমপি মন্ত্রী থেকে শুরু করে বড় বড় সরকারি কর্মকর্তা, এমনকি নিচু থেকে উঁচু সব স্তরের দুর্নীতিবাজরা মিলে একটা মাফিয়া চক্রের মতো এই লুটপাট চালিয়েছে। মানে উৎসের দাবিটা হলো লাভ কিন্তু সবসময় ছিল, কিন্তু সেই লাভকে কাগজে কলমে লোকসান দেখানো হতো, আর এই লোকসানের আড়ালে আসলে জনগণের টাকা চুরি করে নেওয়া হচ্ছিল। বুঝতেই পারছেন, এটা কিন্তু পুরো সিস্টেমের দিকে একটা বিশাল প্রশ্ন তুলে দেয়। তো এমন একটা গভীর সমস্যা থেকে বের হওয়ার উপায় কি? আচ্ছা, এর সমাধান হিসেবে উৎসটি একটা মডেলের কথা বলছে, আর সেটা হলো সিঙ্গাপুর মডেল। সিঙ্গাপুর যে এতটা সফল হতে পেরেছে, তার পেছনে মূল কারণ হিসেবে এই জিরো টলারেন্স নীতিকেই ধরা হয়। এর মানেটা খুব সহজ, দুর্নীতি করলে ব্যাস আর কোনো ছাড় নেই। সে যত বড় ক্ষমতাবানী হোক না কেন, আইন সবার জন্য এক। এই স্লাইডে উৎসটি দুটি দেশের মধ্যে একটা তুলনামূলক চিত্র তুলে ধরেছে, যা বেশ ভাবনার মতো। একদিকে সিঙ্গাপুর, যেখানে আছে শিক্ষা, শৃঙ্খলা, সৎ নেতৃত্ব আর দেশের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর ঠিক তার বিপরীতে বাংলাদেশের সমস্যাগুলো দেখুন, সিস্টেমিক দুর্নীতি, কোনো জবাবদিহিতা নেই, আর নেতারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। তাহলে এই জিরো টলারেন্স নীতিটা বাস্তবে কিভাবে প্রয়োগ করা যেতে পারে? উৎসটি ঠিক কী ধরনের পদক্ষেপের কথা বলছে, চলুন সেটাই এবার দেখা যাক। এখানে উৎসটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছে। আচ্ছা ভাবুন তো, আমাদের দেশে দুর্নীতির প্রমাণ পেলে সাধারণত কি হয়? খুব বেশি হলে একটা বদলি কিংবা একটা দাপ্তরিক নোটিশ। কিন্তু প্রশ্নটা হলো যে দুর্নীতি একেবারে শিকড় পর্যন্ত ছড়িয়ে গেছে, তা কি এই ধরনের মামুলি পদক্ষেপে বন্ধ করা সম্ভব? এই যুক্তিটাকে আরও জোরালো করতে উৎসটি শাস্তির একটা ভয়ঙ্কর তুলনা সামনে এনেছে। দেখুন, একদিকে বাংলাদেশ, যেখানে দুর্নীতির শাস্তি হচ্ছে বদলি বা তিরস্কার, আর অন্যদিকে রয়েছে চীন, যেখানে একই অপরাধের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। পার্থক্যটা আসলেই আকাশ-পাতাল। সুতরাং উৎসের মূল কথাটা হলো এটাই যে দুর্নীতি যদি সত্যি সত্যি বন্ধ করতে হয়, তাহলে কঠোর শাস্তির কোনো বিকল্প নেই। তাদের মতে একমাত্র কঠিন শাস্তির ভয়েই দুর্নীতিবাজদের এই পথ থেকে সরাতে পারে। এই পুরো বিশ্লেষণের শেষে এসে উৎসটি শুধু সমস্যা আর সমাধানের কথাই বলেনি, বরং তারা জাতির কাছে একটা বেশ আবেগঘন আর জরুরি আবেদন রেখেছে। তাদের দাবিগুলো খুবই স্পষ্ট। একটা ভালো ভবিষ্যতের জন্য মূলত ৪টে জিনিস নিশ্চিত করতে হবে। প্রথমত, সৎ নেতৃত্ব, যারা দুর্নীতি দমনের সত্যি আন্তরিক। দ্বিতীয়ত, সুশাসন প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, এমন একটা আইন ব্যবস্থা যা সবার জন্য সমান। আর সবশেষে এই সবকিছুর ফল হিসেবে একটা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা।
এই একটা কথার মধ্যেই কিন্তু উৎসের পুরো হতাশা আর আকুতিটা ফুটে উঠেছে। তারা বলতে চাইছে, জনগণকে আর ঝুটো গল্প শোনানোর দরকার নেই, আমাদের আর কিচ্ছু লাগবে না। মানে তাদের চাওয়া শুধু একটাই, একটা কার্যকর দুর্নীতিমুক্ত ব্যবস্থা। আর একদম শেষে এসে উৎসটি আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে গেছে। প্রশ্নটা হলো, একটা জাতিকে সফলভাবে গড়ে তুলতে হলে কোন জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে অপরিহার্য উপাদানটা আসলে কি? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।